প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক ও আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে প্রতি রবিবার সকাল 11:30 প্রিয় শ্রোতা, আজকের পর্বে রয়েছে শৈশব হতে কৈশোরের পথচলা। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি রোজনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, রেডিওতে এবং মোবাইল ফোনে আমাদের অনুষ্ঠান শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে অনলাইনে শুনতে পারবেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, প্রত্যেক বাবা মা চায় তাদের সন্তানরা সুস্থভাবে মেধায় মননে বড় হয়ে উঠুক। মুক্ত চিন্তা চেতনা এবং মানসিক সুস্থতার সাথে বড় হওয়ার জন্য দরকার শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ। পারিবারিক শিক্ষাই পারে একটি শিশুকে দায়িত্বশীল এবং সুন্দরভাবে গড়ে তুলতে, আর পরিবার হচ্ছে শিশুর জীবনে প্রধান শিক্ষার স্তর। শৈশব হতে কৈশোরের পথ চলায় পরিবারের সদস্যরা শিশুর সাথে নানা ধরনের আচরণ করে থাকে। কোনো কোনো সময় অত্যন্ত ভালোবাসা শাসনে রাখেন, আবার অনেক সময় উদাসীন ও অবহেলা করেন। যে কোনো অবস্থা শিশুর মানসিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে। শৈশবের পথ চলায় শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করেন মা ও বাবা। তাছাড়া যদি ভাই বোন আত্মীয় স্বজন থাকে, তারাও প্রভাবক হিসেবে কাজ করতে পারেন। শৈশব হতে কৈশোরের পথ চলায় পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রভাবে শিশুর মানসিক যে বিকাশ ঘটে বা পরিবর্তন আসে, তা নিয়ে আরও সচেতনতা গড়ে তুলতে হবে। প্রিয় শ্রোতা, শৈশব হতে কৈশোরের পথ চলার মানসিক বিকাশ নিয়ে মা বাবা অভিভাবকের সাথে কথা বলতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন নুসরাত জেরিন, মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট অফিসার, মুক্তি, কক্সবাজার। নুসরাত জেরিন, আপনাকে আমাদের সকল শ্রোতাবন্ধুর পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শ্রোতাবন্ধু, এবারে শুনব আমাদের আজকের অতিথির সাথে উপস্থিত অতিথিবৃন্দের কথোপকথন। চলুন তাহলে শুরু করা যাক। কেমন আছেন সবাই? ভালো আছি। আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি কি কথা বলতে পারি? হ্যাঁ, শুরু করুন। আচ্ছা, আমাদের যে ছেলেমেয়েরা আছে, ছেলেমেয়েরা ভিন্ন ভিন্নভাবে বড় হয়। যদি একভাবে বলি তাহলে বাবা মা পাশে থেকেই বড় হয়। আবার যদি বলি তাহলে বাবা মা যদি কর্মজীবী হয় তাহলে ভিন্নভাবে বড় হয়। যদি কর্মজীবী হয় বাবা মা, সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা অনেক সময় কাজের মেয়ের কাছে থাকে, বা দাদা দাদি থাকলে দাদা দাদির কাছে থাকে, নানা নানি থাকলে নানা নানির কাছে থাকে, বা কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাদের কাছে থাকে। তাহলে এই যে তারা থাকে, তাদের যে বড় হওয়াটা আপনারা কখনো দেখেছেন কিনা, বা আপনারা যদি কর্মজীবী হন তাহলে আপনাদের ছেলেমেয়েরা কীভাবে বড় হয়েছে এই পরিস্থিতির মধ্য দিয়ে যদি একটু শেয়ার করতেন। আমরা যখন কর্মক্ষেত্রে যাই তখন সেই ক্ষেত্রে এক পর্যায়ে বাধ্য হয়েই আমরা বাসায় যে আমাদের শিশুটিকে রেখে যাই। যেমন আমার যেটা আছে, আমার শাশুড়ির কাছে রেখে যাই। তো আমরা অফিস থেকে যখন ব্যাক করি আসলে বাসায়, আবার যখন বাসায় বসি আমাদের বাচ্চাকে নিয়ে, সে কিন্তু সঠিকভাবে আমাদের রেসপন্স করতেছে না। কারণ এখানে সে সারাদিন ছিল তার নানির সাথে বা দাদির সাথে। সে যখন আসছি সে ওই টাইমটাও সে তার সাথেই থাকতে চায়। আসলে তার কাছ থেকে এটা আমি মনে করি যে তার মেধা বা তার বিকাশে একটু হলেও প্রভাবিত করে আমাদের মিসিংটা তাদের কাছ থেকে। যদি একজন মা তার কোনো অভিজ্ঞতা শেয়ার করতেন। এদের সাথে তো আবদার বেশি করবে, খেলতে চলে যায়, পড়ার সময় পড়তে বসে না, ঘুমাবার সময় ঘুমায় না, এদের সাথে আরও বেশি করে। তো কী করবো, মা বাবার থেকে তো চাকরি করতে হয়, বাধ্যগত চলে যেতে হয়। তারপরও না পারলে রেখে যায় আর কি। ওইখান থেকে এসে যতটুকু আদর দয়া ভালোবাসা লাগে এতটুকু দেয়। তারপরও ছেলেরা
বাবা মাকে ইয়া করে, আমাকে ফেলে চলে যাও কেন, এরকম বলে বাধ্যগত করতে হয় আর কি। যেহেতু বাবা মার কাছে না থাকলে, না নানির কাছে থাকলে একটু অবাধ্য হতে পারে, আপার কথায় যেটা উঠে আসছে আর কি, অবাধ্য হতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের পরামর্শ থাকবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কর্মক্ষেত্রে থাকে বাবা মা থাকুক, যেহেতু কাজের প্রয়োজনে যেতে হচ্ছে, তাও বাচ্চা লালন পালনের জন্য প্রয়োজন হচ্ছে বিদায় বাইরে যেতে হচ্ছে, এটাই স্বাভাবিক। যতক্ষণ আমরা এই কর্মক্ষেত্রের বাইরে থাকি ততক্ষণ বাচ্চাদের সাথে খেলি, সাথে থাকি, তারা যেন ভয় না পায় সেরকম আচরণ করি, তারা কি চায় সেটা বোঝার চেষ্টা করি। আর তাদেরকেও বোঝাতে হবে শুধু বাবা মার কাছেই থাকতে হবে এমন কোনো কথা না, নানা নানি দাদা দাদি ওরাও অভিভাবক, ওরাও ভালো রাখতে পারে, এই জিনিসটা হচ্ছে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। হ্যাঁ, আরেকটা পরামর্শ হচ্ছে কর্মক্ষেত্রে যদি বাচ্চা নেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে ওখানেই নিল, আর যদি কোনো কারণে সুযোগ না থাকে তাহলে হচ্ছে ওই কর্মক্ষেত্রে যাওয়ার পরও হচ্ছে নির্দিষ্ট সময় পর পর বাচ্চার খোঁজখবর রাখা, তাহলে সে বুঝবে মা আমাকে বা বাবা আমাকে ফিল করছে, বাবা আমার খোঁজখবর নিচ্ছে, তাহলে তার হচ্ছে মেন্টালিটিটা খুব ভালোভাবে গ্রো করবে, সে বুঝবে যে বাবা মা বাইরে থাকলেও আমার ঠিকই খবর নিচ্ছে। অনেক সময় দেখা যায় মানে ছেলেমেয়েরা ভালো মন্দ ওরকম খুব বেশি বোঝার ক্ষমতা তাদের থাকে না বয়সের কারণে, অনেক সময় বয়স কম হলে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝে না। কিন্তু বাবা মারা, আমরা বাবা মা হিসেবে যেটা করি সেটা হচ্ছে ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে বাচ্চা যেটা ভালো মনে করছে আমরা সেটাকেই প্রায়োরিটি দিচ্ছি। সেক্ষেত্রে বাচ্চা কোন দিকে যাচ্ছে, আসলে সেটা বাচ্চার জন্য ভালো হচ্ছে কিনা, এই বিষয়ে আপনাদের মতামত কামনা করছি। আমরা যদি না থাকি তো অবশ্যই কিছু না কিছু করবে এরা, যেমন কি মোবাইল নিয়ে গেম খেলে বাচ্চাদের সাথে এদিকে এদিকে চলে যায়, আপনার খেলার মাঠে চলে যায়, তখন মনে করেন অলসতা করে, ওটা আমাদের খেয়াল রাখতে হবে। ক্ষেত্রে হচ্ছে যেটা দেখা যাচ্ছে ভালো মন্দ এটা হচ্ছে ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে ভালো করে, কোনো মারধর দিয়ে নয়, কোনো রাগান্বিত স্বরে নয়, পজিটিভ প্যারেন্টিং যেটা বলে আর কি, কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ, এটা খারাপ কেন, খারাপ করলে কতটুকু খারাপ হতে পারে সেটা, আর ভালো হলে ভালো ফলাফলটা কি হবে পরবর্তীতে, এই বিষয়গুলো যখন কোনো একটা বিষয় নিয়ে একটা বাচ্চাকে বোঝানো হবে, আস্তে আস্তে একদিন প্রথম দিন না বুঝলে, দ্বিতীয় দিন না বুঝলে, তৃতীয় দিন কিন্তু সে অটোমেটিক্যালি সেটা বুঝবে। কারণ যদি মানসিকভাবে একটা সুস্থ সবল বাচ্চা ছেলে মেয়ে হয় তাহলে আসলে ভালো জিনিসটা সবাই বুঝে, তবে তাকে ভালোভাবে বুঝাতে হবে, কোনো মারধর দিয়ে নয়, কোনো রাগারাগি করে নয়, তাকে আস্তে আস্তে ভালো মন্দ বোঝানোর প্র্যাকটিসটা আমাদের করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় বাচ্চা যে খেলনা কিনবে বা বাচ্চা যে খাবার দাবার করবে সেগুলো হচ্ছে বাবা মারা ঠিক করে দেয়, এটা ঠিক কিনা, এই যে ঠিক করে দেয় বাবা মারা, সেক্ষেত্রে আপনার অভিমত কি? আমার অভিমত হচ্ছে আপনার আমাদেরকে সব কিছু ঠিক করে দিতে হবে, বাচ্চাদেরকে বুঝাইতে হবে, বাবা তুমি ওরকম করিও না, তোমার বোনকে যেটা নিয়ে দিছি ওইটা নিয়ে তুমি তাড়াহুড়া করে না, তুমি একটা কি নিবে নাও, আমি দেবো, তোমাকে সমস্যা নাই, তোমরা যদি ঝগড়াঝাটি করো তাহলে তো একটা খারাপ দেখা যাইতেছে, ওইটা আমাদেরকে মেনটেন করতে হবে আর কি। আচ্ছা, এই যে নির্ধারণ করে দেয় বাবা মারা যে খেলনা কি কিনবে বা খাবার কি খাবে সেটা বাবা মারা নির্ধারণ করে দেয়, এক্ষেত্রে বাচ্চার কোনো পরিবর্তন হয় কিনা, বাচ্চা কী ধরনের আচরণ করে, যদি একজন মা আমাদের সাথে শেয়ার করতেন। একজন মা হিসাবে আমি যেটা খেয়াল করি সেটা হলো বাচ্চাকে আমরা কি নিয়ে খেলবে কি খাবে সেটা যদি ঠিক করে দিতে চাই তাহলে বাচ্চা অনেক সময় রাগ করে, বাচ্চা বলে ওর পছন্দ মতন করবে, এই জন্য আমি দেখি আমরা যদি ঠিক করে দিই বাচ্চারা অনেক সময় রাগ করে। আসলে এই যে আমরা বাবা মা হিসেবে সন্তানদেরকে সব কিছু ঠিক করে দিই এটা কিন্তু মানে খুব বেশি ঠিক না, কারণ আমরা নিজেরাই যদি ঠিক করে দিই তাহলে পরবর্তী জীবনে সে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ সে সেটা বুঝবে না। এই জন্য সন্তানদের কি চাওয়া পাওয়া সেদিকেও একটু আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী জীবনে সে যে একটা লিডারশিপ কোয়ালিটি দিবে, কোনো একটা বিষয়ে সে লিড দিবে, সে দলের ধরেন একটা খেলাধুলা করছে সেখানে দলনেতা হিসেবে ভূমিকা পালন করবে, তখন সে সেটা পারবে না, কারণ পরিবার থেকে যদি বাবা মা তাকে একদম সব ফিক্সড করে দেয় সে খেলাধুলায়ও এরকম ফিক্সড হয়ে থাকবে। এই জন্য আমাদের উচিত বাবা মা হিসেবে ঠিক ভালো মন্দ কোনটা সেটাও বুঝিয়ে বলা উচিত, আবার ছেলে মেয়েদের মতামত নেওয়া আমাদের অনেক বেশি দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খেলাধুলা হচ্ছে জীবনের একটা অনেক বড় অংশ, খেলাধুলার মাধ্যমে শরীরের গঠন ভালো হয়, মানসিক বিকাশ হয়, ছেলে মেয়েরা যে একসাথে খেলাধুলা করে ঘরে বাইরে এই বিষয়ে হচ্ছে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। অনেক সময় দেখা যায় ছেলেরা যে খেলাধুলাগুলো করে মেয়েরা সে খেলাধুলাগুলো করে না, আবার মেয়েরা যে খেলাধুলাগুলো করে ছেলেরা
সেগুলো করে না। এখন এই যে খেলাধুলার পার্থক্যটা ছেলেমেয়েরা ছোটকাল থেকেই করে, সেই বিষয়টা কতটুকু পরিমাণ আপনাদের কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়? আমার মতে খেলাধুলাটা ডিফারেন্ট করা ঠিক না। এর জন্য একটা মেয়ে সে জানে না সে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে নাকি হাড়ি পাতিল দিয়ে খেলবে। এখন সে তো বুঝতেছে না আমি মেয়ে, আমি কি নিয়ে খেলবো। আর একজন ছেলে ছোট বাচ্চা, সেও বুঝতেছে না কি আমি কি হাড়ি পাতিল নিয়ে খেলবো নাকি ক্রিকেট নিয়ে খেলবো না বল খেলবো। তাই তারা যেটা খেলতে আগ্রহী আমার মতে তাকে সেটা খেলতে দেওয়া উচিত, পার্থক্য করা উচিত নয়। যে আসলে আমরা ছোটবেলা থেকেই বাচ্চাকে, সে কিন্তু জানে না যে সে কি নিয়ে খেলবে, আমরাই তাকে নির্ধারণ করে দিই অনেক সময়। যে মেয়ে বাচ্চা হলে তাকে কিছু খেলনাপাতি হাড়িপাতি এটা দিয়ে দিই, ছেলে বাচ্চা হলে একটা ফুটবল বা এটা দিয়ে দিই। তখন সে অনেক সময় কিন্তু সে ভাইয়া ফুটবল নিতেছে কিন্তু আমি ফুটবল কেন নিব না, তাদের ভিতরে কিন্তু এই বিষয়টা কাজ করে তখন বলে। এবং অনেক সময় কিন্তু আমরা তা দিয়ে দিই যে আমরা আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে যে মেয়ে সে বড় হয় তো রান্নাবাড়া করবে, সে এটা নিয়ে খেলাধুলা করুক, এটা দিয়ে সে একটা ফিউচারে কিছু আসবে। আর ছেলে মাঠে যাবে খেলাধুলা করবে, আসলে এই কারণে তাদেরকে আমরা ফুটবল দিয়ে দিই। আসলে তো এটা ঠিক না। এটা যদি আসলে তার বিকাশ, তার মানসিক বিকাশ করার, সে কী ধরনের খেলবে এটা তার উপরেই ডিপেন্ড করে। সে যেটা চায় আসলে আমাদের উচিত যে তার অগ্রাধিকার দেওয়া, তার সে যেটা প্রিফার করে, সে যেটা পছন্দ করে তাকে সেটাই দেওয়া উচিত। একজন মায়ের অভিমত চাচ্ছি এই বিষয়ে। একজন মা হিসেবে আমি মনে করি খেলাধুলা শিশুদের জন্য খুব বেশি জরুরি। খেলাধুলার ভিতর দিয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে। এই জন্য আমি মনে করি শিশুদের সামাজিকতা, বন্ধুত্ব এগুলো সব কিছুই গড়ে তোলার জন্য তাদেরকে খেলাধুলার পরিবেশ দেওয়া উচিত। খেলাধুলা হলো এমনি একটা মনের আনন্দ। তবে দেখা যায় অনেক অভিভাবক ছেলে এবং মেয়ে শিশুকে আলাদা খেলনা কিনে দেন। এই ক্ষেত্রে আমরা দেখি মেয়েরা হয়তো ছেলেদের খেলনা নিয়ে খেলতে চায়, আবার ছেলেরা দেখা যায় মেয়েদের খেলনা নিয়েও খেলতে চায়। আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়ে তাদেরকে সঠিক ধারণা দিতে, এবং তারা যে খেলনাটা পছন্দ করে আর যে খেলাটা খেলতে চায় সেটাতে তাদের সুযোগ দেওয়া। খুবই চমৎকার বলছেন। আসলে সেটা ঠিকই, কার মধ্যে কী গুণাবলী আছে আমরা সেটা আগে থেকে আন্দাজ করতে পারি না। যে খেলে সব কিছুই খেললে ওখানেই দেখা যাবে সে কোন খেলায় পারদর্শী হতে পারবে, পরবর্তীতে আমরা তাকে সেদিকেই প্রবাহিত করতে পারবো। অনেক সময় দেখা যায় ছেলে যেটা খেলছে, ফুটবল খেলছে, মেয়ে খেলতে চাচ্ছে কিন্তু খেলতে দিচ্ছি না, ছেলে রান্না করতে চাচ্ছে রান্না করতে দিচ্ছি না। এই যে মন মানসিকতা ছোটকাল থেকে বেড়ে উঠে, তখন ছেলে যখন একটু বড় হয় তখন রান্নার ধারে কাছে সে যাবে না, কারণ রান্না করা হচ্ছে মেয়েদের কাজ, রান্না করা মায়ের কাজ। যখন মেয়েকে বলে যে বাবা তুমি তো ক্রিকেট ভালো খেলো, মা তুমি তো ক্রিকেট ভালো খেলো, তুমি বাইরে গিয়ে ক্রিকেট খেলো, মেয়ে বলে না এটা তো ভাইয়ার কাজ বা এটা ছেলেদের কাজ। এই যে আমরা ভাগ করে দিই, ভাগ করে দেওয়ার ফলে তাদের ছোট খেয়াল থেকে মন মানসিকতাগুলো হয়ে ওঠে। এই জন্য ভাগ করে না দিয়ে যে যেটা করতে চায় তাকে সেটা করতে দেওয়াটা হচ্ছে আমাদের বাবা মা হিসেবে দায়িত্ব, কর্তব্য। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। শৈশবে পারিবারিক গণ্ডি পেরিয়ে অনেকেই যখন ছেলে মেয়েদের জন্য স্কুল নির্বাচন করতে যান তখন বিভিন্ন প্রতিযোগিতার ভেতর দিয়ে যেতে হয়। ছেলে শিশুর জন্য স্কুল নির্বাচনের সময় কি কি বিষয় চিন্তা করেছিলেন, আবার মেয়ে শিশুর স্কুলে ভর্তি নিয়ে ভাবনাগুলো কেমন ছিল, এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসলে আমার মতে আমরা সবসময় চাই যে ছেলেকে একটু ভালো স্কুলে পড়ানোর জন্য আর মেয়েকে কোনো রকম একটা কাছেদারে একটা স্কুল যেরকমই হোক পড়ানোর জন্য। তবে আমার মতে সেটা নির্ধারণ করা ঠিক না। ছেলের যেমন অধিকার আছে মেয়েরও ঠিক তেমনই অধিকার আছে। দুজনকেই বা একটা ভালো স্কুলে দেওয়াটাই আমি মনে করি যুক্তিযুক্ত। তাহলে আমরা মানে এই ধরনের নির্ধারণ করা মানে ছেলেকে কোথায় দেব মেয়েকে কোথায় দেব এই ধরনের স্কুল নির্ধারণ না করাটাই উচিত। আচ্ছা, আমিও ভাইয়ের সাথে একমত। যেমন আমরা করি যে ছেলে হইলে তাকে পুলিশ অফিসার বানাবো, বিসিএস ক্যাডার বানাবো, বড় কোনো অফিসার বানাবো, আর এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মাথায় চলে আসে। আর মেয়ে হলেই তো তাকে মোটামুটি এসএসসি কমপ্লিট করাবার পরেই তাকে বিয়ে দিয়ে দেবো, সে তার হাজব্যান্ডের বাসায় যাবে। এই যে কেয়ারলেসের কারণেই কিন্তু আসলে এটা হয়। সেই কারণে আমরা মেয়েদেরকে কী করি, একটা মোটামুটি কোনো একটি স্কুল বা কলেজে ওখান থেকে আমরা দিয়ে বা মোটামুটি এইচএসসি কমপ্লিট করে তারপর আমরা তাদের বিয়ের চিন্তাভাবনা করি। আর ছেলেকে নিয়ে আমাদের বড় আশা থাকে, তাদের বড় অফিসার করব, বড় করব, আর্মি অফিসার করব। ছেলেদেরকে নিয়ে আমাদের এই ধরনের চিন্তাভাবনা থাকে। সেই জন্যই যত দূরেও হোক ইনস্টিটিউশন বা কোনো স্কুল কলেজ, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে যে একটা কোয়ালিটিফুল এডুকেশনের আমরা চেষ্টা করি, সেটা খরচ হইলেও তারপরেও আমরা ছেলেদের জন্য এই স্যাক্রিফাইসটা করি, আর মেয়েদের জন্য আসলে আমরা এটা করি না। আমার মনে হয় যে আমাদের অভিভাবকের এই ধরনের সিদ্ধান্তগুলো তাদের জন্য একটা বৈষম্য নিয়ে আসে। যে অভিভাবক হিসেবে অনেক সময় হয়তো আমাদের এই সিদ্ধান্তটা আসলে ভুল হয়ে থাকে।
এই ব্যাপারে আপনাদের আর কারো কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, ছেলেদেরকে আমরা ভালো স্কুলে দিতে চাই, ভালো করে লেখাপড়া করতে চাই, কারণ ওই ছেলে তো বড় হয়ে আয় রোজগার করে আমাকে খাওয়াবে, মেয়েরা তো খাওয়াবে না, মেয়েরা পর করে চলে যাবে, এত ভালো স্কুলে দিয়ে এদেরকে কি করব, এরকম একটা চিন্তা অভিভাবকের মধ্যে কাজ করে। আমরা এটা করব না, ছেলে আর মেয়েদেরকে সমানভাবে দেখব। শিক্ষা অর্জনের জন্য ছেলে মেয়ে উভয়কে সমান সুযোগ দেওয়া আমাদের দরকার। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানও সেভাবে নির্বাচন করা দরকার। এই প্রশ্ন থেকে আরেকটু অংশ আলোচনা করছি। শৈশব থেকে কৈশোরের পথে চলায় শিক্ষামূলক এমন অনেক সামাজিক আচার আচরণ রয়েছে যা পরিবারের চাইতে বিদ্যালয়ের মাধ্যমে শিশুরা অর্জন করে থাকে, যেমন সামাজিকতা, বন্ধুত্ব, নেতৃত্ব, সমস্যার সমাধান ইত্যাদি। কিন্তু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক বাবা মা, অভিভাবকরাই কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার রাত দিন ব্যস্ত থাকার প্রতিযোগিতায় শুরু করে। সেক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক কাজে অংশগ্রহণের সুযোগ কম থাকে। আপনাদের মতামত অনুযায়ী কোন অবস্থা তাদের মানসিক বিকাশের জন্য সহায়ক হতে পারে বলে আপনারা মনে করেন? একজন অভিভাবক হিসাবে আমি মনে করি আজকাল বাবা মারা অনেক সময় দেখা যায় বাচ্চারা কিভাবে পরীক্ষায় আরো বেশি নাম্বার পাবে, এই জন্য তাদেরকে ব্যস্ত রাখি। এই কারণে দেখা যায় তারা যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, যেমন সাংস্কৃতিক বিভিন্ন কাজ বা অন্যান্য খেলাধুলা, এগুলোতে অংশগ্রহণের সুযোগ কম পায়। এতে দেখা যায় তাদের মেধা অনেক প্রকাশ হয় না, এবং তাদের যে সাংস্কৃতিক বা খেলাধুলায় মেধা আছে সেটা প্রকাশের সুযোগ পায় না। এটা বাচ্চাদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য ক্ষতিকারক বলে আমি মনে করি। এই বিষয়ে মা, অভিভাবক যারা আছেন, আপনারা যদি একটু আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন। বাচ্চারা ঘরের চেয়ে স্কুলে অনেক বেশি সময় কাটায়। সেখানে তারা সহপাঠী, শিক্ষক মণ্ডলী তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, যেমন সামাজিকতা, বন্ধুত্ব, বিভিন্ন সমস্যার সমাধান এগুলো। কিন্তু দেখা যায় বাড়িতে অভিভাবকরা তাদের বিভিন্ন সিদ্ধান্ত বাচ্চাদের উপর চাপিয়ে দেয়, যেমন তাকে শুধু লেখাপড়াতে ভালো করতে হবে, পরীক্ষায় অনেক বেশি নাম্বার পেতে হবে, এটার জন্য প্রতিযোগিতার মধ্যে তাদেরকে ঠেলে দেয়। এতে বাচ্চার মন মানসিকতার উপর চাপ পড়ে, অনেক সময় এটা খারাপ ফলাফলও ডেকে আনে। এই জন্য একজন মা হিসেবে আমি মনে করি বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও দেওয়া উচিত। এতে করে তাদের মেধা সুস্থভাবে প্রকাশ হবে। এতক্ষণ আমরা অভিভাবকের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি যে সকল সহশিক্ষামূলক কার্যক্রমগুলো আছে, সাংস্কৃতিক, খেলাধুলা, এই বিষয়েও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সচেতন করতে হবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা শুনলাম আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে উপস্থিত অভিভাবকবৃন্দের কথোপকথন। এবারে আমি আমাদের আজকের অতিথিকে আহ্বান জানাচ্ছি আজকের আলোচ্য বিষয়ে তিনি যদি সকলের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন। এতক্ষণ আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি সে সকল বিষয়ে আমার পরামর্শ হচ্ছে ছেলে মেয়েদের ইচ্ছাকে অনেক বেশি মূল্য দেওয়া, ছেলে মেয়েরা কী চায় সেই বিষয়টা তাদেরকে বুঝাতে দেওয়া, এবং আমরা যে বাবা মারা আছি বাবা মা হিসেবে অনেক বেশি সময় দেওয়া। দেখা যায় বাবা মারা অনেক সময় তাদের নিজস্ব অনেক কাজে ব্যস্ত থাকে, এই ব্যস্তটুকু একটু কমিয়ে যতটুকু পারা যায় ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে, ছেলেমেয়েরা কীভাবে বড় হচ্ছে সেই বিষয়ে নজর দিতে হবে, এবং ছেলে মেয়েদের যে একটা মানসিক স্বাস্থ্য বিষয় আছে এই মানসিক স্বাস্থ্যের উপর অনেক বেশি সচেতন থাকতে হবে। ছেলেমেয়েরা কী চায়, ভালো মন্দ, সেদিকে আমাদেরকে অনেক বেশি নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চার যেটা চাচ্ছে, বাচ্চা যেটা করতে চাচ্ছে আমরা সেটা করতে দিচ্ছি না, ফলে তার যে চাওয়া পাওয়ার যে ভেরিয়েশন, তার যে না পাওয়ার ফলে সে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই যে শারীরিক স্বাস্থ্য আছে, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও জোর দিতে হবে। ছেলে মেয়ে কী চাচ্ছে, যদি খারাপ কিছু চায় তাকে বোঝাতে হবে আসলে ভালো মন্দটা কোনটা, সেটা ছেলে মেয়েদের ভালো মন্দ বুঝিয়ে যেটা ভালো সেটা করার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন বিশেষজ্ঞ অতিথিকে যুক্ত করে মা বাবা ও অভিভাবকের সাথে আলোচনা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে।
শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। অন্ন বস্ত্র শিশুদের প্রথম অধিকার ভাইরে, প্রথম অধিকার। হাসি খুশি আদর যত্ন চাই সে বারবার গো, চাই সে বারবার। সুস্থ সবল শরীর তখন, সুস্থ সবল শরীর তখনই শিশুর হবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা শুনলেন শিশু ও নারী উন্নয়নে সামাজিক ও আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান। যারা অনুষ্ঠানটি শুনেছেন, আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের পর্ব শৈশব হতে কৈশোরের পথচলা। শিশুর যথাযথ মানসিক বিকাশকে নিশ্চিত করতে সকল মা, বাবা, অভিভাবক এবং শিক্ষক সবাইকে আরও যত্নশীল হতে হবে। প্রত্যেক শিশুরই সুস্থ ও সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রিয় শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার সকাল 11:30 শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি প্রচার ও সহযোগিতায় যারা ছিলেন, গ্রন্থনা ও উপস্থাপনায় আমি রোজিনা আক্তার রোজি, রেকর্ডিং ও সম্পাদনা কেংগ্রি রাখাইন, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন কাজী মোহাম্মদ নুরুল করিম এবং তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির।